নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটি অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠানটি হলো মন্ত্রিসভা গঠন হয়েই গেল, বলতে গেলে ঘোষণা করা মানে হয়েই গেল। তার সাথে সাথে বাংলায় এই প্রথম ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে চলেছে এবং যারা মন্ত্রী হয়েছেন, যারা প্রশাসনের দায়িত্বে, সবই জানতে পারছেন একে একে। মোটমাট কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলো এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আগামী দিনগুলো এই সরকারের থেকে বাংলার মানুষ কি প্রত্যাশা করে, সেটা পূরণ হবে কি না, এখানে একটু জিজ্ঞাসা চিহ্ন থাকছে। সেটা নিয়েই আমরা বিশ্লেষণ করব। তো তার আগে একটা কথা বলে রাখি, আমার এই পলিটিক্স টপিক চ্যানেলে অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তো বিগত দিনগুলোর মতন পাশে থেকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং যদি কিছু ভুল বলে থাকি সেটাও আপনারা উল্লেখ করবেন। কেননা আমি নিরপেক্ষভাবে বাংলার মানুষের কথা, বাংলার কথা বলে এই রাজনৈতিক পলিটিক্স টপিক আপনাদের সামনে তুলে ধরছি। কোথাও যদি আমার ভুল মনে করেন যে আমি কোনো কথা ভুল বলেছি, সেটাকে আপনাদের কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে নেব, কিন্তু আপনারা কমেন্টে সেটা বলবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। যাক, তাহলে আজকের অনুষ্ঠান শুরু করছি। মূলত কথা হলো, শুভেন্দু অধিকারী বাংলার মসনদে বসতে চলেছেন। তো বাংলার মানুষের অনেক আশা প্রত্যাশা থাকবে। শাসক বিরোধী যে আপনাকে চায়নি, যে চেয়েছে সবাই, কিন্তু আজ থেকে আপনি হচ্ছেন সকল মানুষের মুখ্যমন্ত্রী। এবারে হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, জৈন বলুন, আপনি সবার মুখ্যমন্ত্রী। আপনি এর আগে বলেছেন, প্রধানমন্ত্রী বলেছিল যে সবকা সাথ সবকা বিকাশ। কোনো একটা সবাই অনুষ্ঠানে বলেছেন যে এতদিন প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু আজ থেকে আর নয়, যে হামারে সাথ হাম উনকে সাথ, এই কথাটাই আপনি বলেছেন। কিন্তু একটা কথা কি জানেন, যখন ক্ষমতায় বসে যাওয়া হয় এবং চেয়ারে যখন বসা হয়, তখন আপনি সবার মুখ্যমন্ত্রী এবং সবার কথাই আপনার ভাবা উচিত এবং সুশাসন আপনার মাধ্যমেই বাংলার মানুষ পাবে, এটাই সবার প্রত্যাশা এবং সবার আশা পূর্ণ হবে। তো কথাটা হচ্ছে, এক সরকার আসে এক সরকার যায়, এটা স্বাভাবিক। পিছনে কি হয়ে গেছে না হয়ে গেছে সেটা ভুলে গিয়ে আপনি একটি সুস্থ সমাজ, বাংলাকে নতুন করে সাজাবেন, এটাই আমাদের সকলের প্রত্যাশা হওয়া উচিত আপনার থেকে। এবং একটা কথা বলি, ব্যক্তিগতভাবে রাজনৈতিক দিক দিয়ে বলতে গেলে এক হিসাবে কোনো তৃণমূল কি বিজেপির হয় না। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে যে আপনার রাজনৈতিক চিন্তাধারা বা কালকের কি হতে পারে, এই যে বুদ্ধিমত্তা আপনার মধ্যে রয়েছে, তার জন্য বলতে গেলে সত্যি কথা, আমি আপনার ফ্যান দীর্ঘকাল ধরে, যখন থেকে আপনি তৃণমূলে ছিলেন তখন থেকে। কিন্তু প্রচারে কি হয়েছে না হয়েছে সেই কথা ভুলে যেতে হবে আপনাকে, এটাই আশা করি। আপনি অনেক জায়গায় প্রচারে বেরিয়ে বলেছেন মোল্লাদের হইতে সাবধান। আশা করব আপনার থেকে আপনি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে এসব কথা আপনি ভুলে যাবেন। তখন আপনার জেতার দরকার ছিল, আপনাদের হিন্দুদের ভোট একত্রিত করার দরকার ছিল, মাইন্ড মানে যেটাকে বলে ওয়াশিং বলুন, যাই বলুন, করার দরকার ছিল। যেভাবে যেখানে বলতে হয়েছে সেখানে বলেছেন। এখনো যদি বাংলার মানুষ একটা মুখ্যমন্ত্রীর থেকে এই ধরনের বক্তব্য শোনে, তাহলে কিন্তু আপনি ভাববেন না যে শুধু মুসলিমদেরই ব্যথা লাগবে, বহু হিন্দু রয়েছে তাদেরও কিন্তু হৃদয়ে ব্যথা লাগবে যে কোন মুখ্যমন্ত্রী পেলাম যে জাতপাত দেখে বিচার করে বক্তব্য রাখে। তাই আশা করবে বাংলার মানুষ আপনার থেকে বহু আশা নিয়ে আছে যে আপনি পিছনের দিনগুলো ভুলে যাবেন। আর পিছনের দিন যদি না ভুলেন, তাহলে সেই আগের মতন আবার চলতে থাকবে। আপনাকে বলবে একদিন আপনি ইফতার করতে গেছিলেন, একদিন মুসলিমদের জড়িয়ে ধরেছেন, একদিন নামাজ পড়েছেন, একদিন অমুক করেছেন, এইসব কথাগুলো চলতে থাকবে বাংলার। তাই এই চর্চা আর আশা করি বাংলার বুকে না হওয়াই কাম্য। এখন আপনি সবার মুখ্যমন্ত্রী, আপনার থেকে একটাই আশা তাদের, একটি সুশাসন, যাকে বলে প্রশাসনের মাধ্যমে রং না দেখে আপনার প্রতি যে বিচার পাবে মানুষ, সেই ধরনের আপনি শাসন চালাবেন এবং যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন আস্তে আস্তে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত করা, এটা বাংলার মানুষ চাইবে। কারণ যারা ঘণ্টাখানেক সুমনের অনুষ্ঠানের মতো ওই রেজাল্টের সাথে সাথে ঘণ্টাখানেকের মধ্যে হলুদ গেরুয়া আবির মেখে তৃণমূলের ঘর ভাঙচুর করেছে, কাউকে হয়তো পৃথিবীর থেকেই সরিয়ে দিয়েছে,
বা নির্যাতন করেছে, গালিগালাজ করছে বা এখনো চলছে। আজও দেখলাম অনেক জায়গায় অনেকের জীবন চলে গেছে। আমি বলতে চাই না কিভাবে জীবন চলে গেছে, সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এতক্ষণে বাংলার মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। অনেক জায়গায় নিগ্রহ করা হচ্ছে, কোথায় কোন কলেজে বোরকা পড়তে পারবে না, কোন বিরিয়ানির দোকানের নাম চেঞ্জ করতে হবে, কেউ মাছ মাংস নিয়ে কথাবার্তা, অমুকটা হবে না, এইটা হবে না, হালাল বিরিয়ানি নাম দিতে হবে, এসব অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তো বাংলার যদি এই বৈচিত্র্যময় খেলা চলতে থাকে, তাহলে কে কি খাবে না খাবে, কোন দোকান থেকে খাবে, কোন জাতের থেকে খাবে, কোন পাতের থেকে খাবে, তাহলে কিন্তু এই খাওয়ার উপর থেকে চলে যাবে একটা জাত পাতের মধ্যে বিভাজন চলে আসবে। আর এই বিভাজনে বহু মানুষের বা বহু বাংলার অনেক কিছুই ক্ষতি হবে। কারণ এখানে আপনারা যেরকম বলেছিলেন রোহিঙ্গা ভরে গেছে, বাংলাদেশিতে ভরে গেছে, সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, 90 লক্ষ নাম বাদ গেছে, তাহলে তারা কি সব রোহিঙ্গা? আপনি মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু আপনি সেই 90 লক্ষ মানুষকে যাদের নাম বাদ গেছে তাদের বাংলাদেশে পাঠাতে পারবেন না। বহু মতুয়াদের নাম বাদ গেছে যারা বাংলাদেশ থেকেই এসছে, সঠিক কথা, কিন্তু হয়তো দেখা যাচ্ছে 40-50 বছর আগে এসছে। আপনি তাকে বাংলাদেশ পাঠাবেন না, এটা সবাই জানে, কিন্তু বলার দরকার বলেছেন। কিন্তু আজও আমরা ঘুরে দেখেছি অনেক মতুয়া এলাকায় অনেক হিন্দু প্রথমে বলছে, ভাই আমরা তো রোহিঙ্গা। কে বলেছে তোমাদের রোহিঙ্গা? না কেন, ভাবি মুখ্যমন্ত্রী খুব শুভেন্দু অধিকারী বলেছে, তাহলে আমরা রোহিঙ্গা, আমরা মুসলিম। এরকমভাবে অনেক রকম টোল করা কথা চলছে, শুনছি আমরা। কারণ আমাদের তো চারিদিকে ঘুরতে হয়, বাংলা সব জায়গায় ঘুরে ঘুরে আমাদের মানুষের কথা কালেকশন করেই তবে এই ভিডিও বানাই আমরা। কিন্তু এই নয় যে ঘরে বসে চার দেওয়ালের মধ্যে বসে শুধু জ্ঞান দিই। তো ওই জ্ঞান দেওয়া ভিডিও কেউ শুনবে না। যেটা কেননা আজকেরও দেখলাম একটা জিনিস, ক্যানিংয়ে যেখানে আইএসএফ জিতেছে, বা ক্যানিং পূর্বে কি বাহারুল বলে একটি তৃণমূল কংগ্রেসেরই হয়তো জিতেছে, আর ভাঙড়ে নওশাদ জিতেছে, সেখানে বিজেপি একটি মিটিং করছে প্রচুর মানুষজনকে নিয়ে। এবার তার মধ্যে কিছু মুসলিমও রয়েছে, তারাও টুকটাক বক্তব্যের মতন কথা বলছেন। কিন্তু যে নেতা বক্তব্য রাখছে মাইক নিয়ে, তিনি একটা কথা বলছেন, এবার বলবেন আপনার কাছে প্রমাণ কি? প্রমাণ তো ভিডিও চাইলে দেওয়া যাবে, কোনো ব্যাপার না। বলছে যে এখানে পশ্চিমবঙ্গে বিজেপি রাজ করবে, বিজেপি সরকার চালাবে, আর এই এলাকায় আইএসএফের ঝান্ডা থাকবে। আজ থেকে এই এলাকায় একটা আইএসএফের ঝান্ডা থাকবে না, আইএসএফ কোনো জায়গায় কোনো ঝান্ডা বাঁধতে পারবে না। কিন্তু আমরা দেখেছি এই আইএসএফের সাথেই নওশাদ সিদ্দিকীর সুনাম করতে এই মুখ্যমন্ত্রীর মুখে, মানে এখন মুখ্যমন্ত্রী বলবো শুভেন্দুবাবুকে, এখন আর শুভেন্দুবাবু বলবো না, কেননা আমি একজন বাঙালি, আমি বলতে পারবো না মমতা খালা, মমতা বেগম, মমতা ফুবু, এসব কথা আমি বলতে পারবো না। কারণ আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, ভারতবর্ষে বসবাস করি। আমি যেখানে বসবাস করি আমার থেকে 300 মিটার দূরেই মুসলিম পাড়া, তারাও আমাদেরকে কোনোদিন আঘাত দিয়ে কথা বলেনি, আমিও বলবো না। আমি ওই কালচারে মানুষ হইনি, ওই রুচিতে আমি মানুষ হইনি। তাতে যদি আমাকে কেউ নাস্তিক বলে যে তুমি হিন্দু না, সেটা মেনে নেব, কিন্তু আমি ওই জিনিসে যাব না। কেননা আমার বাবার থেকে শুনেছি যে তাদের থেকেও বহু পূর্বে এই মুসলিমদের বসবাস এখানে, তাদের কয়েক পুরুষের। এবং আমরা যে জমি কিনে এখানে, আগে আমরা কলকাতা 8 ক্ষুদিরাম কলোনিতে ওই সরকারি জমিতে দেশভাগের সাথে সাথে এসে সেখানে বসবাস করতেন। তারপরে সেখান থেকে এসে ওই এই এলাকায়, যে এলাকায় জমি কেনেন সেই এলাকায় এই সব জমি সব মুসলিমদের ছিল। যত হিন্দু বাড়ি আছে এখানে, হাজারো হাজারো লাখো বাড়ি আছে, কিন্তু সবই মুসলিমদের জমি ছিল। অতএব তারা পুরনো, আমরা হিসাব করতে গেলে নতুন। আমি একটা নিজের পরিচয় দিই। আমার নিজের মামা যখন বাংলাদেশে নানা রকম সমস্যা চলছিল, পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তান যখন পূর্ব পাকিস্তানের উপরে কবজা করতে যাচ্ছে, যখন নানা রকম গন্ডগোল চলছে, তখন মামা পড়ালেখা করতে করতে এই পরিস্থিতি দেখে আমার মামা এই ভারতে নাকি চলে এসেছিল। ভারতে এসে এখানে পুলিশে চাকরি নিয়েছিল। পুলিশে চাকরি নিয়ে আবার পুলিশের বেশ কয়েক বছর চাকরি করে ওনার ওই বুট পরে থাকতে থাকতে, তখন রিফিউজিরা আসতো বাংলাদেশ থেকে, তাদের ক্যাম্প করে বসাতে হতো, পুলিশের এগুলো দায়িত্ব ছিল। পায়ে জল জমে একটা ইনফেকশন হয়ে খুব শরীর খারাপ হয়ে গেছিল। তখন মামা একা বাংলাদেশ থেকে ইন্ডিয়ানবাসী, তখন কিন্তু এই ইন্ডিয়ার কোনো মানুষ বলেনি তুমি বাংলাদেশি, তুমি কেন এখানে এসে চাকরি করবে। ভাবুন দেশের তখন কি পরিস্থিতি ছিল। একজন বাংলাদেশি লোক সদ্য এসে এখানে লেখাপড়া করছে, করেই চাকরি পেয়েছে পুলিশে। এটা বাস্তব, আমার নিজের ফ্যামিলির ডেটা দিচ্ছি।
পুলিশে চাকরি পেয়েছে এবং তারপরে পুলিশে চাকরি করাকালীন বাংলাদেশ থেকে যখন রিফিউজিরা আসতো এই পুলিশকে দিয়ে ক্যাম্প করে তাদের এই করে আশ্রয় করে দিত এবং এই ক্যাম্প পাহারা দিত পুলিশরা। এইরকম থেকে থেকে সময় বুট পরে পরে এমন হয়েছিল পায়ে জল ধরে গেছিল। জল ধরে যাওয়াতে যখন আবার অসুস্থ হয়ে পড়ে তখন তার যেহেতু ফ্যামিলির পুরো লোক বাংলাদেশে থাকেন তখন তাকে চলে যেতে হয়েছিল, চাকরি ছেড়ে দিয়ে চলে গেছিল বাংলাদেশে। বাংলাদেশে গিয়ে তো বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, তা এখানে থাকতেই বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে যায়, স্বাধীন হওয়ার পরে যখন বাংলাদেশে যায় তিনি কিন্তু ওখানেও গিয়ে পুলিশেই চাকরি করে। তো এই ছিল পূর্ব বাংলা এবং আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে সম্পর্ক, বা এইভাবে সে বিভাজনের ইতিহাস অনেক আছে, সেটা আমি আগের ভিডিওতে করেছি। আর এই ভিডিওতে সেইগুলো উল্লেখ করতে চাচ্ছি না, শুধু সংক্ষিপ্ত একটি কথা বললাম। তো এই হচ্ছে ব্যাপার। তা কথায় কথায় বাংলাদেশ পাঠাবো বাংলাদেশ পাঠাবো বাংলাদেশ। আজও একটি ভিডিও দেখলাম যে ভিডিওতে একজন বাংলাদেশের হিন্দু বলছেন যে শুভেন্দুবাবু আপনার কাছে হাত জোর করছি, এইভাবে উত্তপ্ত করা মুসলমানদের উত্তপ্ত করা মুসলিমদের উস্কানিমূলক বক্তব্য দিয়েন না, কারণ আমার দেশকে নিয়ে ভাবতে হবে না। আপনারা অনেক ভেবেছেন আমার এই বাংলাদেশকে নিয়ে, আর ভাবতে হবে না। আপনারা এই ধরনের কথা বলেন বলে আমার বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার হয়। মুসলমানরা যখন অত্যাচার করে তখন কিন্তু আপনার ইন্ডিয়ার থেকে আমাদেরকে বাঁচাতে আসবে না। আপনি ইন্ডিয়ান মুসলমানদের বাঁচান, ইন্ডিয়ান হিন্দুদের বাঁচান, পশ্চিমবাংলার হিন্দু মুসলিম তাদেরকে বাঁচান। আপনি সেখানকার কথা ভাবুন, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। আপনি যে এই কথাগুলো বলছেন বাংলাদেশ নিয়ে, তাতে কি আমাদের কোনো লাভবান হচ্ছে না আমাদের কিছু পাচ্ছি না দিচ্ছে? এই হচ্ছে কথা, এটা বুঝতে হবে। এবার আমি আমার মতন সাধারণ নাগরিক বুঝলে হবে না, সবাইকেই বুঝতে হবে। তাই আশা করব, আমি শুধু আশা করছি না, বাংলার 10 কোটি জনগণ আশা করছে যে এই আজকের থেকে পুরো মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিটাই পুরো চেঞ্জিং দেখব। এবং সজল ঘোষের একটি কথা শুনলাম, একটি ছেলে মারা গেছে, সেখানে ভিড় স্বাভাবিক হয়, নেতা গেলে। এখন সজল ঘোষ হচ্ছে গিয়ে বড়নগরের নেতা। তো যখন গেছেন পিছন থেকে ওনার কর্মীরা চিৎকার করছেন জয় শ্রীরাম, তখন সজল ঘোষ প্রতিবাদ করে উঠেছে। সজল ঘোষ প্রতিবাদ করেছেন এবং চিৎকার করে বলেছে, এই তুমি কে? হ্যাঁ, কত ঘন্টা আগে তৃণমূল থেকে বিজেপি হয়েছে, তুমি বড় তৃণমূল, তুমি বিজেপিটা করেছো? একটা ছেলে মারা গেছে, কত মর্মান্তিক ব্যাপার, তুমি এখানে এসে জয় শ্রীরাম বলছো? ঠিক স্যালুট জানাই সজল বাবুকে এই বক্তব্যের জন্য, যে প্রচার ক্ষমতায় আসার জন্য যা দরকার ছিলেন তা করেছেন, সেটা আলাদা। এখন আপনাদের হাতে সরকার, আপনাদের হাতে বাংলা, আপনারা এই শাসনই দিন। কারণ এই ধরনের উচ্ছৃঙ্খলা, এই ধরনের ভাষা, এই যে দেখছেন যারা আপনাদের দলের নাম করে গেরুয়া আবির মেখে করছে, এরা কিন্তু বিজেপি করেনি বা বিজেপিকে ক্ষমতায় আনেনি। এরা শুধু গেছে ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য, ভোগ করার জন্য। কারণ এই লোকগুলোর জন্যই মমতা ব্যানার্জির সরকার শেষ হয়েছে। এরা কি করেছে? লুটপাট, ওই চোলাই ঠেক চালানো, কাউকে মারধর, তোলাবাজি, ও কে কোথায় বাড়ি করছে এত দিতে হবে, কে কোথায় মাল ফেলবে এত দিতে হবে, এরা করে বেরিয়েছে। এবারে এরা জানে যদি এই সরকারটা তো চলে গেল, এখন আমরা যদি গেরুয়া আবির মেখে গেরুয়াতে না ঢুকি, তাহলে তো আমাদের ওই ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমাদের চলবে কি করে? তার জন্যই কিন্তু রাতারাতি এরা বিজেপি হয়েছে এবং এখনো এদের মধ্যে সেই আচরণ। এই মানুষগুলোকে তৃণমূল তো চিনে নিয়েছেই, এই মানুষগুলোকে আর প্রশ্রয় দেওয়ার জায়গাই থাকবে না। আর বিজেপিও এই মানুষগুলোকে চিহ্নিত করে একদম ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া উচিত। কিন্তু আপনাদের মধ্যে সব নেতার কিন্তু এই গুণটা আমি দেখতে পাচ্ছি না। কেননা যেটা বললাম, ক্যানিং এর যে কথাবার্তা, কোনো কোনো জায়গায় উস্কাচ্ছে কোনো কোনো নেতা, আবার কোনো কোনো জায়গায় কিন্তু কোনো কোনো নেতারা এইগুলো বলছেন। অনেক নেতাই, অনেক তৃণমূলের বিধায়ক, বিজেপির বিধায়করা কিন্তু এই প্রতিবাদটা করছে একদম জোর গলায়, আমি এটা স্বীকার করছি। এবং এটা সত্যি কথা, গণতন্ত্রের জন্য খুবই, মানে কি বলবো, আপনাদেরকে ধন্যবাদ জানানো হয়। এবং গণতন্ত্র রক্ষার এটা সব থেকে প্রধান মানে বাক্য আপনাদের মুখ থেকে বেরোচ্ছে, এটার জন্য আপনাদের ধন্যবাদ প্রার্থিত অবশ্যই। এবং কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি যে এর জন্য সত্যি আপ্লুত আমি, বিশেষ করে আমি নিজের থেকে বলছি। এবং বাংলার বহু মানুষও যে আপ্লুত এই ভাষা, এই কথাগুলো শুনে, জানেন না, সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেক ছেলেমেয়েরা, অনেক বয়স্ক মানুষরা এই আপনার এই বক্তব্যটা যে আপনি দিয়েছেন, এটা নিয়ে পাশের বাড়ির লোককে দেখাচ্ছে, দেখো দেখো সজলবাবু কি বলছে, দেখো দেখো অমুক বিধায়কটা কি বলছে। এটা কিন্তু গর্বের ব্যাপার। তো এই গর্বটাকে ধরে রাখতে হবে। সেই আগে প্রচারে যেসব কথা বলেছেন, যেসব ভাষা বলেছেন, যা কিছু করেছেন, সেগুলো ভুলে যেতে হবে। এই হিন্দু মুসলমানের বিভাজন, ওই বড়দিনের দিন চার্চে গিয়ে ভাঙচুর করা, এবং এই যে সরকারি অনেক সম্পত্তি ভাঙা, একদিন যা দেখলাম, লেনিন মূর্তি ভাঙা, অমুক মূর্তি ভাঙা, এটা কিন্তু আগামী দিনের কালো মেঘ। এই কালো মেঘকে আপনাদের সরাতে হবে, এটা বাংলার মানুষের প্রত্যাশা। তো এই প্রত্যাশা
মানুষ কি চায় জানেন? দেখবেন একবেলা যদি না খেয়েও থাকে মানুষ শান্তি চায়, আর যে এই শান্তি দিতে পারে তার ঘাড়েই কিন্তু মানুষ হাত রাখতে চায়। তো আপনারা যদি বাহুবলী হতে চান তো এইভাবে বাহুবলী হন, যে এই ধরনের নোংরা আবর্জনা আপনারা সরিয়ে দিয়ে বাহুবলী হন, দেখবেন অগণিত মানুষ আপনাদের কাঁধে ভর করবে। এই কাঁধে ভর করা ভাষাটা আমি কেন বললাম, মানে আপনাদের উপর নির্ভরশীল হবে, আপনাদেরকেই তারা গার্জিয়ান মনে করবে, এটাই হওয়া উচিত। এবং এই সৌজন্যর রাজনীতি অনেক পার্টি অফিস কোনো জায়গায় দেখছি কোনো নেতা গিয়ে খুলিয়ে দিচ্ছে, আবার দেখছি কোনো ছুটকা নেতা গিয়ে পার্টি অফিস বন্ধ করাচ্ছে। ওই ছুটকা নেতা যিনি বন্ধ করাচ্ছেন তিনি কিন্তু রাজনীতির রও বোঝেন না, তিনি শুধু দখলদারি শিখেছেন, রাজনীতি করে কামানোটা কিভাবে যায় সেটা শিখেছেন। উনি রাজনীতির সম্বন্ধে জ্ঞান নেই ওনার কোনো। তাই এই অজ্ঞানী এই দুষ্কর্ম নেতাদের ছেঁটে ফেলুন। না ছাঁটলে 5 বছরের মধ্যে যত কর্মকাণ্ড এই বাংলাতে ঘটবে, যেটা আপনাদের পক্ষে সামাল দেওয়া বিপজ্জনক হবে, এবং কালো মেঘ ছেয়ে যাবে বাংলার উপরে। আর বাংলার মানুষ কিন্তু সেটা কোনোভাবেই আশা করে না আপনাদের থেকে। কারণ দেখুন, একটা কথা বলি, বাংলায় কিন্তু বহু জায়গায় দু একটা ঘটনা ছাড়া, দু একটা ঘটনা কিন্তু এই এমন একটা জাতিগত ঘটনা ধাক্কা লাগলে অনেক আস্তে আস্তে কিন্তু একদম বিরাট আকারে ছাড়ায়। কিন্তু এছাড়া কিন্তু বাংলায় একটা জিনিস দেখা গেছে বিগত দিনে, যে বিশেষ করে এইবারের দুর্গাপূজায় আমি দেখেছি বহু মুসলিম লাইন দিয়ে ঠাকুর দেখছেন। এটা কিন্তু দেখেছি, বহু মুসলিমরা কালী পুজো যেখানে হয় সেখানে লাইন দিয়ে প্যান্ডেল দেখছেন, ঠাকুর দেখছেন, আনন্দ ফুর্তি করছেন, মানে বাইরের থেকে জিনিসপত্র কিনে খাচ্ছে। মানে এইটাই বাংলার কালচার, এবং এই কালচারে বিশেষ করে আমি তো ছোট থেকে বড় হয়েছি। এবার দেখুন, কোনো জায়গায় অঘটন ঘটেনি, জাতপাতের লড়াই হয়নি, এটা কিন্তু আমি অস্বীকার করব না। তাই বাইরে যেখানে উত্তরপ্রদেশে কি হলো, ওই বিহারে কি হলো, দিল্লিতে কি হলো, মানুষ কিন্তু এখন আর ওই পাটে যাবে না। এখন দেখবে আমার বাংলায় কি হচ্ছে। তাই বাংলাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের উপরই মানুষের আশা প্রত্যাশা সবকিছু। এখন কিন্তু আর আপনি যদি বলেন, বা আপনাদের দলের নেতারা বলেন তৃণমূল অমুকটা করে গেছিল, তমুকটা করে গেছিল, তৃণমূলের আমলে এইটা হয়েছিল, তৃণমূলের আমলে ওইটা হয়েছিল, এই কথা কিন্তু মানুষ আর খাবে না। তখন কিন্তু একটাই কথা বলবে, দূর মশাই, তৃণমূল কি করে গেছে না করে গেছে আপনার থেকে কে জানতে চেয়েছে? তৃণমূল ভালো করেছে না খারাপ করেছে সেটাও শুনতে চাইনি। আপনি ক্ষমতা, আপনার থেকে আমরা চাইবো, আপনি কি করেন আপনার থেকে দেখবো, আপনার ব্যবহার দেখবো, আপনারা কিভাবে চালাবেন সেটা দেখবো। আপনারা উপরে উপরে মুখে সাধু বাক্য রাখবেন, আর ভিতরে পরিচালনা করে যদি কামানোর ধান্দায় ব্যস্ত হয়ে যায় সব নেতা হবেও না, বেশ কিছু নেতা যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেই একই বিপদ, বা বরঞ্চ তার থেকে আরো চরম, মানে তৃণমূল জমানায় যা ছিল তার থেকে চরম বিপদ কিন্তু বাংলার মানুষের উপরে ডেকে আনবেন এই সরকার। সেটা যাতে না হয় তাই জোর হাতে বিনীত অনুরোধ আপনাদের কাছে। কারণ একটা কথা বলি, কথাটা কেউই খারাপভাবে নেবেন না, আমি কিন্তু বলেছি মানুষের প্রত্যাশা, এগুলো মানুষের প্রত্যাশা আপনাদের কাছে কি সেটা বলেছি, কিন্তু এই কথা বলিনি আপনারা এরকমই করবেন। কারণ এখন অবধি বিজেপির যত নেতা আছেন, কিন্তু আমার বিজেপির রাজ্য সভাপতির কথায় বাংলার মানুষ কিন্তু সত্যি ধন্য। কেননা তিনি কিন্তু বলেছেন যে একটা সময় গেছে মদন মিত্র আমার জন্য রাত 1:30-2 অপেক্ষা করেছে একটা পেশেন্ট ভর্তি করানোর জন্য। তখন কিন্তু আমার সেরকম পরিচিতি বা আমি সেরকম কোনো লোক ছিলাম না, এবং এই মদনদার হাত ধরে আমি বহু পিজিতে কয়েক হাজার পেশেন্ট ভর্তি করেছি, এটাও স্বীকার করেছেন। আবার সূর্যকান্ত মিশ্রর কথা বলেছেন, যে বিধানসভায় যে প্রথম জিতেছিলেন আমার বসার জায়গা ছিল না, উনি বলেছেন যতদিন না হয় আমার ঘরে বসো। অনেক নেতাদের উদাহরণ দিয়েছেন। যাই হোক, এবং এটাও বলেছেন যে যাকে তাকে দলে যদি কোনো বড় নেতাও যোগদান করান, তাকে কিন্তু আমরা কর্মী বলে বা বিজেপির কেউ বলে মানব না। অতএব বাদ বিচার করে দেখে তবেই সবকিছু গ্রহণ করব, সময় লাগবে তার জন্য, এখন কিছু না। এবং এখন যারা হাওয়ার আবেগে এসছে তাদেরকে আমরা বিজেপি কর্মী বলে গণ্যও করব না। তাই এটাই কিন্তু সবাই আশা করছে, সবাই স্বপ্ন দেখছে। আশা করব নতুন সরকারের কাছে এই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে। যাক, আজকের মতন ভিডিওটি এখানেই রাখলাম। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে, এবং জয় হিন্দ, বন্দে মাতরম।